সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে অ্যাডোবি ফটোশপের প্রাথমিক যে ধারণাগুলো সেগুলো সম্পর্কে আমি আপনাদের সাথে আলোচনা করব। বিভিন্ন টুলস ব্যবহার করে কীভাবে অ্যাডোবি ফটোশপের কাজগুলো করা হয় সেগুলো সম্পর্কে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। তো আমার ভিডিওটি অবশ্যই একটু লম্বা হবে, যেহেতু বিভিন্ন টুলস সম্পর্কে আলোচনা করব। আর একটা বিষয় আছে, যারা বিগিনার প্রথম শিখবে তাদের অবশ্যই জিনিসটা একটু ভালোভাবে বিস্তারিত আলোচনা করবে, তাদের জন্য একটু ভালোভাবে তারা ভালোভাবে শিখতে পারবে। তো আর কথা না বাড়িয়ে চলেন আমরা স্ক্রিনে যাচ্ছি। আর একটা বিষয় আছে ভাই, আমি যেহেতু আপনাদের মাঝে একটা ভিডিও কষ্ট করে তৈরি করছি, অবশ্যই আমার জন্য একটু আপনারা সাপোর্ট দিবেন। আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, একটু লাইক কমেন্ট শেয়ার করলে আমি খুশি হব, প্লাস আমি আরো ভিডিও বানাতে অনুপ্রাণিত হব। তো আপনারা অবশ্যই আমার ভিডিওটি একটু সাবস্ক্রাইব করবেন আশা করছি। তো চলুন আমি প্রথমে আপনাদের যে বিষয়টি আলোচনা করবো সেটি হচ্ছে ফাইল মেনু। এখানে দেখেন অনেকগুলো মেনু আছে, বিভিন্ন মেনু বিভিন্ন রকমের কাজ হতে পারে। তো প্রথমে আমি সেই মেনুগুলো আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। প্রথম মেনুটির নাম হচ্ছে ফাইল মেনু, এরপরে হচ্ছে এডিট মেনু, এরপরে ইমেজ, তারপরে লেয়ার, সিলেক্ট, ফিল্টার, ভিউ, উইন্ডোজ সেল। সাধারণত উইন্ডোজ পদ্ধতি আমাদের কাজে লাগে, হেডটা খুব একটা লাগে না কাজে। আমি তো বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব, আমার সাথেই থাকবেন এবং ভিডিওগুলো ভালোভাবে দেখবেন। আজকে আমি আপনাদের সাথে বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। তো চলুন প্রথমে আমি ফাইলের কাজ কিভাবে করতে হয় সেই বিষয়টা আমি আজকে দেখাবো। প্রথম ফাইলে ক্লিক করলে দেখেন এই ফাইলের একটা মেনুর ভিতরে আবার বিভিন্ন সাবমেনু আছে, সাবমেনুর ভিতরে আবার আরো সাবমেনু আছে। এই যে দেখেন এখানে সাবমেনুগুলো থেকে আপনারা কিভাবে কাজ করবেন সেগুলো আমি আপনাদের দেখাবো। বিভিন্ন ধরনের সাবমেনু দেওয়া আছে। প্রথমে আছে ফাইল, প্রথমে আছে মেনু, মেনুর ভিতরে এটা দেখেন মেনুতে ক্লিক করলে একটা উইন্ডোজ আসবে। আর আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল এন চাপলে ওটি উইন্ডোজ চলে আসবে। শর্টকাট মেনু যেটা হচ্ছে কন্ট্রোল এন, অথবা ফাইলে গিয়ে মেনুতে ক্লিক করলে নতুন একটা পেজ চলে আসবে। এখানে দেখেন একটা নতুন পেজ চলে আসে। তো আমরা মূলত এখানে যে আছে নেম, আমরা একটা ফাইল তৈরি করবো। প্রথমে ফাইলটার একটা নাম দেবো, নামটা দিয়ে তারপর সেটাকে আমরা সেভ করবো। তো সেক্ষেত্রে আমরা কি করবো, দেখেন এখানে আনটাইটেল দেওয়া আছে, আনটাইটেলটাকে আমরা ডিলিট করে এরপরে লিখবো নিউ ডকুমেন্ট। ডকুমেন্টস লিখে আমরা ফাইলটিকে সেভ করব। তো আমি এরপরে আছে দেখেন প্রেজেন্ট সাইজেস। প্রেজেন্ট সাইজেস এখানে কাস্টমস দেওয়া আছে। আমরা মূলত A4 সাইজে বেশিরভাগ কাজ করে থাকি। A4 সাইজটা একটা প্রিন্ট দিতে খুবই ভালো হয়, সেক্ষেত্রে আমরা A4 সাইজটাকে এখান থেকে সিলেক্ট করে নেবো। এখান থেকে A4 সাইজ এখানে দেওয়া আছে। এরপরে বিভিন্ন অপশন দেওয়া আছে, এখানে লেটার আছে, লিডার আছে, এরপরে বিভিন্ন সাইজ দেওয়া আছে। আমরা মূলত A4 সাইজে বেশি কাজ করে থাকি। তো সেক্ষেত্রে আমরা A4 সাইজটাকে এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে এখানে লেখানো আছে আবার পেজটার সাইজ কতটুকু হবে। A4 সাইজের মূলত মাপ হচ্ছে আপনার ওয়াইড হচ্ছে 210 mm, এরপরে হাইট হচ্ছে 297 mm। রেজুলেশন দেওয়া আছে এখানে 300। অনেক সময় দেখা যায় নতুন একটা সেট আপ দিলে সেক্ষেত্রে রেজুলেশন নাও করতে পারে। মূলত আমরা 300 পিক্সেল রেজুলেশন দিয়ে থাকি। আপনারা সাধারণত 300 পিক্সেল দিয়ে এখানে এরিয়াটা তৈরি করে নেবেন। আর সেক্ষেত্রে আমাদের এখানে 300 পিক্সেলই কাজ। এরপরে মোড এখানে দেওয়া, আর মোডের কিছু অপশন দেওয়া আছে। এখানে দেওয়া আছে একটা গ্রে স্কেল আছে, RGB আছে, কালার, তারপর সিএম হোয়াইট কালার আছে, ল্যাব কালার। ল্যাব কালার সাধারণত যারা বিভিন্ন ল্যাবে কাজ করে থাকে সাধারণত তারাই ওই ল্যাব কালারটাকে ইউজ করে। আমরা মূলত RGB থেকেই কাজ করি। RGB বিভিন্ন মিশ্রণ আছে, সেক্ষেত্রে আমরা RGB থেকেই কাজ করে থাকি। RGB এখানে দেওয়া আছে। এরপরে দেওয়া আছে দেখুন কন্টেন্টের কোয়ালিটি আছে। সাধারণত একটা পেজের ব্যাকগ্রাউন্ড কি হবে সেটা আমরা এখান থেকে চুজ করে দেই। ব্যাকগ্রাউন্ড এখানে আমরা হোয়াইট দিয়ে রাখি। এখানে সিলেক্ট আছে ডিফল্ট হিসাবে হোয়াইট। সেক্ষেত্রে
সেক্ষেত্রে আমরা পরীক্ষাতে এখানে লিখে দিলাম, এরপরে আমি লিখে দিলাম। দেখেন এখানে একটা ওকে দেওয়ার পর একটা পেজ চলে আসছে। এখানে পেজ চলে আসার পরে এখান থেকে আবার দেখেন একটা পেজ চলে আসবে। এখন দেখা যায় আমরা বিভিন্ন ছবি এখানে নিয়ে আসবো, সেক্ষেত্রে আমরা কিভাবে ছবিগুলো নিয়ে আসবো। এখানে যেহেতু একটা নতুন পেজ আছে, নতুন পেজে আমরা একটা ছবি নিয়ে আসবো বা কোনো কাজ করবো, কোনো লেখালেখি কাজ করতে পারি, বিভিন্ন কাজ করতে পারি, সেক্ষেত্রে আমরা সেটা কিভাবে নিয়ে আসবো। দেখেন প্রথমে আমরা আবার ফাইল মেনুতে ক্লিক করার পরে আবার সাব মেনুতে আমরা চলে যাবো। এখানে দেখা আছে যখন ওপেন অথবা কন্ট্রোল ও কি বলতে কন্ট্রোল ও চাপলে আপনাদের এখান থেকে একটা নতুন উইন্ডোজ চলে আসবে। এখানে একটা নতুন উইন্ডোজ চলে আসছে, এই উইন্ডোজটা চলে আসলে এখান থেকে আমরা কি করবো, মনে করেন একটা ছবি এখান থেকে আমরা ডেস্কটপে রেখেছি, সেই ডেস্কটপের ছবিটা আমরা এখানে নিয়ে আসবো। সেটা কিভাবে নিয়ে আসবো একটু লক্ষ্য করে দেখেন। আমার যে জিনিসটা আমার এখানে নিয়ে আসবো সেটাকে আপনার প্রথমে সিলেক্ট করবেন। যেমন এই পিকচারটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে ওপেনে ক্লিক করলে এখানে ওপেনে ক্লিক করার পরে ওই যে আমার পিকচারটা এখানে চলে আসে। এখানে পিকচারটা আমরা মনে করেন এই ওয়েবসাইটের পেজে দিব, ওয়েবসাইটের পেজে মনে করেন একটা ছবি আকারে দিব। একটা ছবির মাপ মূলত পাসপোর্ট সাইজের ছবির মাপ 4cm আর 5cm হয়ে থাকে। আমরা সাধারণত এই ছবিটাকে একটা পাসপোর্ট সাইজ ছবি আকার ধারণ করবো কিভাবে, জাস্ট এক্সাম্পল হিসেবে আমি আপনাদের দেখাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা এই ছবিটাকে পাসপোর্ট সাইজে দিব। সেক্ষেত্রে কি করবো, এখানে লক্ষ্য করে দেখেন এখানে একটা চিহ্ন আছে, সেটার নাম হচ্ছে ক্রপ টুলস অথবা কিবোর্ড থেকে আপনারা কন্ট্রোল সি শুধুমাত্র সি চাপলে এই ক্রপ টুলটা চলে আসবে। আমরা এখান থেকে এই ক্রপ টুলকে সিলেক্ট করার পরে এখানে দেখেন একটা মাপ চাইছে, সেই মাপটা হচ্ছে এখান থেকে আমরা মনে করেন পাসপোর্ট সাইজের যে ছবি ক্লিক করবো সেটা কিভাবে করবো। দেখেন এখানে হোয়াইট দেওয়া আছে, এখানে আমরা হোয়াইটকে 4cm দেবো, 4cm এবং হাইটকে ছবিটা হাইট দিব 5cm, আর সেক্ষেত্রে আমরা 4cm দিয়ে দিলাম। রেজুলেশন এখানে একটা এখান থেকে রেজুলেশনটা দেওয়া নেই, আমরা এখান থেকে রেজুলেশনটা দিয়ে দেবো। এখানে রেজুলেশন হচ্ছে 300 পিক্সেল। এখানে দেখেন কি পিক্সেল বিভিন্ন আবার সেন্টিমিটার আছে, ইঞ্চি আছে। আমি সাধারণত ইঞ্চিতে রাখবো পিক্সেল দেওয়ার পরে এরপরে আমরা ছবিটাকে একটা সাইজ করে দেবো। সেক্ষেত্রে কি করবো, মাউস পয়েন্টারে ক্লিক করে এখানে টেনে এখানে ছেড়ে দিলে দেখেন একটা রিপোর্টের ছবি হয়ে যাবে। যে এখন এন্টার বাটনে ক্লিক করলে এন্টার বাটনে ক্লিক করলে ছবিটা ওপর সাইডের পাসপোর্ট আকারে হয়ে গেছে। পাসপোর্ট আকার হয়ে গেলে এখন আমরা ওই ছবিটাকে এখানে দেব। সেক্ষেত্রে কি করবো, দেখেন এখানে মুভ টুল দেওয়া আছে, এটা এই অপশনটার নাম হচ্ছে মুভ টুল। মুভ টুলটাকে আমরা কি করবো, দেখেন মুভ টুলটাকে এখানে মাউস পয়েন্টটাকে চেপে রাখবো, এখানটাকে চেপে দিয়ে এখানে আমরা ক্লিক করলাম। এখন দেখেন এখানে চলে আসে, এখানে আমরা চলে আসে। সেক্ষেত্রে আমরা ছবিটাকে এখানে নিয়ে আসতে দেখেন উপর সাইডে একটা পেজে আমরা ছবিটাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এরপরে আমরা তো এখন দেখেন এখানে আমরা ছবিটা নিয়ে আসছি। এই ছবিটাকে আমরা এখান থেকে প্রিন্ট দিতে পারবো বা বিভিন্ন কাজ করতে পারবো। মূলত আমরা এখান থেকে প্রিন্ট দেওয়ার জন্য এই A4 সাইজটাকে নিয়ে আসি আর কাজ করি। আমরা মূলত এই বিভিন্ন এই ছবিটাকে মনে করেন আমরা এখন কাজ করে এখানে রেখে দিতে পারবো। দেখেন এখান থেকে এই ছবির উপরে আমরা যে লেখাটা লিখছি কিভাবে লিখেছি সেটা একটু লক্ষ্য করে দেখেন। এখানে দেখেন একটা আছে হরিজন্টাল টাইপ টুলস, এটা ক্লিক করার পরে দেখেন এখানে যদি আমি ক্লিক করি এরপরে আমি চাই এখানে লিখতে পারবো। এখানে দেখেন বিভিন্ন লেখা যাচ্ছে, এটা দিয়ে আবার লিখতেছি। দেখেন এখানে লেখা যাচ্ছে। আমরা এখন এটাকে কালার করেছি কিভাবে, দেখেন এখানে ডিফল্ট হিসেবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার দেওয়া থাকে। তো আমি এই কালারটাকে চেঞ্জ করে অন্য একটা কালার দিয়েছি। সেক্ষেত্রে কিভাবে দিয়েছি দেখেন, এখানে যে বাটনটা আছে এই বাটনটার উপর ক্লিক করলে আপনারা বিভিন্ন কালার দিতে পারবেন। এখানে দেখেন কত কালার দেওয়া আছে। এটা আমি আবার কাস্টমাইজে বিভিন্ন কালার দেওয়া আছে। দেখেন এই কালারগুলো আপনারা চাইলে এখান থেকে দিতে পারবেন। এই যে বিভিন্ন ধরনের কালার আমরা দিতে পারবো। এখানে দেখেন এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে।
আপনারা এই কালারটা অন্য অন্য কালার দিতে পারবেন। এখানে চাইলে আপনারা ফন্ট সাইজটা একটু বড় ছোট করতে পারবেন। এই যে দেখেন ফন্ট সাইজ, এখান থেকে এই সাইজটা, এখান থেকে ফন্ট কালার ফন্টের সাইজ আপনারা বড় ছোট করে দিতে পারবেন। এখানে আবার স্টাইল দিতে পারবেন, ইটালিক আছে, বোল্ড আছে, তারপরে বোল্ড ইটালিক দেওয়া আছে, দেখেন বিভিন্ন সাইজে আছে। এরপরে এখান থেকে ফন্ট, আমরা মূলত বাংলা লেখার জন্য এখান থেকে ফন্ট গুলো নিয়ে আসি। আমি এগুলো বিস্তারিত আলোচনা করবো, যেহেতু এটা নিয়ে আসি সেহেতু আমি এই জিনিসটা আপনাদের দেখাচ্ছি। এটা বিস্তারিত আমি একটু পরে আপনাদের আলোচনা করব। এখানে দেখেন বিভিন্ন ফন্ট দেওয়া আছে। আমরা মূলত বাংলা লেখার জন্য সুটানি ইংলিশ ব্যবহার করে থাকি। ইংলিশ লেখার জন্য বেসিক যেটা হচ্ছে অফিস ব্যবহারের জন্য যেটা ব্যবহার করা সাধারণত সেটা হচ্ছে সুটানি ইংলিশ। তো আমরা নিউ টাইমস রোমান আমরা অফিসের জন্য ব্যবহার করে থাকি। এখানে দেওয়া আছে টাইমস নিউ রোমান দেওয়া আছে। এখানে দেখেন টাইমস নিউ রোমানটা খুঁজলে আপনারা পেয়ে যাবেন। টাইমস নিউ রোমান, এই যে পেয়ে গেছি আমরা টাইমস নিউ রোমান। এই যে দেখেন বাংলাটা কিভাবে ইংলিশ হয়ে গেল। এরপরে আপনার এটাকে সাইজটাকে আবার মাঝখানে নিতে পারবেন, অথবা এই সাইডে নিতে পারবেন, লেখাটাকে এই সাইডে রেখে দিতে পারবেন। এই হচ্ছে আপনাদের কাজ। এটা কাজের ক্ষেত্রে বিভিন্নভাবে ব্যবহার করা হয়ে থাকে। আমি এখন আপনাদের এটাকে জাস্ট একটু দেখালাম। এরপরে মনে করেন এই ছবিটাকে আমরা এখান থেকে প্রিন্ট দিতে পারবো চাইলেই। এরপরে দেখেন এরপরে দেওয়া আছে ব্রাউজার। ব্রাউজার মূলত ইন্টারনেট ব্যবহার যারা করে তাদের জন্য ব্রাউজারটা ব্যবহার করা হয়। এরপরে দেখেন ওপেন আছে অল্টার কন্ট্রোল প্লাস ও সিলেক্ট করলে আপনার ব্রাউজারটা এখান থেকে যেরকম ওপেন করতে পারবেন, আপনারা এখান থেকে ওপেন করতে পারবেন। এই ওপেন আইস থেকে ওপেন আইস ব্যবহার করে আপনারা ছবিটাকে ওপেন করতে পারবেন। সাধারণত এই যে দেখেন এখান থেকে আপনারা চাইলে ওপেন করতে পারবেন বিভিন্ন ছবি অথবা যে কোনো একটা ডকুমেন্টস এখান থেকে আপনারা চাইলে ওপেন করতে পারবেন। এরপরে দেখেন আপনারা কি দেওয়া আছে, এরপরে দেখা আছে ওপেন রিসেন্ট। আমরা অনেক সময় দেখা যায় একটা কাজ করার পর কাজটা আমরা সেভ করতে ভুলে যাই। সেভটি করতে ভুলে গেলে সেক্ষেত্রে আমরা পরবর্তীতে এই কাজটা আমরা খুঁজে বের করতে আমাদের অনেক কষ্ট হয়ে যায়, অনেক সময় হারিয়ে যায়, আমরা জিনিসটাকে থাকি না। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে চাইলে এই এবং রিসেন্টের থেকে আপনারা ছবিগুলো এখানে জমা থেকে এখান থেকে আপনারা ছবিগুলো আবার ওপেন করতে পারেন। এই যে দেখেন এই ছবিটা আমি কেটে দিয়েছিলাম আর ছবিটা এখান থেকে চলে আসে। ওপেন রিসেন্টের কাজগুলো যেটাই হচ্ছে দেখেন এখান থেকে আপনার ছবিগুলো এখান থেকে আবার ব্যাগে চলে আসছে। এটা হচ্ছে ওপেন রিসেন্টের কাজ। এরপরে ক্লোজ, আমরা মূলত এখান থেকে ডাইরেক্ট ক্লোজ করতে পারি, অথবা ফাইল মেনুতে গিয়ে এখান থেকে আপনারা লক্ষ্য করুন ফাইল মেনুর এখান থেকে ক্লোজ, অথবা কি বলছে আপনার কন্ট্রোল ডাব্লিউ প্রেস করলে এখান থেকে ছবিটা চলে যাবে। যে দেখেন এখন এখানে কি বলছে লক্ষ্য করে দেখুন চেঞ্জ টু অ্যাডোবি ফটোশপ ডকুমেন্ট। আপনারা কি এটা পরিবর্তন করতে চাচ্ছেন, যদি করতে চান সেক্ষেত্রে দেবেন, আর না করতে চাইলে এখান থেকে আমরা নিয়ে গেলে ছবিটা কেটে গেলে দেখেন ছবিটা এখন নেই। এরপরে কি আছে দেখেন আমরা সাধারণত এখান থেকে যে ডকুমেন্টে কাজ করবে যে কাজটা আমরা সেভ করে রাখবো, সেটা কিভাবে রাখবো একটু লক্ষ্য করে দেখেন আপনারা। এখান থেকে সেভে ক্লিক করে নেবেন, অথবা কন্ট্রোল এস প্রেস করলে আপনার এই ছবিটা সেভ হয়ে যাবে। দেখেন এখানে আসছে সেভের জন্য অপশনটা আছে, আমরা ছবিটা সেভ করবো। এখন কথা হচ্ছে ছবিটা আমরা কোথায় সেভ করবো সেটা এখানে দেওয়া আছে। সেখানে দেখেন ডকুমেন্টস আমরা সাধারণত আমরা ডেস্কটপে বিভিন্ন ছবি রেখে দিতে পারি। সেক্ষেত্রে আমরা এখান থেকে ডেস্কটপে ক্লিক করে এরপরে দেখেন ফাইল মেলটা এখানে আমরা আগে এই ছবির উপরে দিয়ে রাখছিলাম নিউ ডকুমেন্টস এখানে থাকবে। এরপরে দেখেন ফরম্যাটে আমরা কাজ করতে গেলে দেখেন এখানে দেখা আছে কি অ্যাডোবি ফটোশপ, একটা ফটোশপ পিএসডি অথবা পিডিডি। এটা আমরা মূলত
জেপিইজি ফরম্যাটে রেখে দেব। আরেকটা জিনিস লক্ষ্য করে শুনবেন আপনারা, সেটা হচ্ছে আমরা কিন্তু জেপিজি ফরম্যাটে যদি ছবিটা সেভ করি সেক্ষেত্রে আমরা দ্বিতীয়বার ছবিটাকে কাজ করতে পারবো না। আর যদি আমরা ছবিটাকে দ্বিতীয়বার কাজের উপযোগী করে রাখতে চাই যে আমরা পরবর্তীতে ছবিটায় কাজ করব, সেক্ষেত্রে আমরা কি করবো, এটাকে পিএসডি একটা মোডে রেখে দিলে পরবর্তীতে আমরা ছবির উপরে কাজ করতে পারবো। সেক্ষেত্রে আপনারা একটু লক্ষ্য করে দেখুন, জেপিইজি ফরম্যাটটাকে রেখে দিলে এরপরে ছবি ক্লিক করলে ছবিটা সেভ হিসাবে ইয়ে করবে। সেক্ষেত্রে আমরা এখানে দেখেন কোয়ান্টিটি দেওয়া আছে, এটাই থাকবে, ম্যাক্সিমাম এটাই থাকবে। এরপর আমরা ছবিটা চাইলে এখান থেকে বড় ছোট করে নিতে পারি, এরপর ছবিটার সাইজটা এখান থেকে বড় ছোট হবে। এখান থেকে যদি আমরা ছবিটাকে এদিকে ড্রাগ করে এদিকে টেনে নিয়ে আসি, সেক্ষেত্রে ছবির সাইজটা কমে যাবে। এখানে লক্ষ্য করুন ছবির সাইজটা ছোট হয়ে গিয়েছে লো। এরপরে দেওয়া আছে দেখেন মিডিয়াম, মিডিয়ামের পরে এরপরে দেওয়া আছে হাই, হাই এর ম্যাক্সিমাম, সর্বোচ্চ সাইজ যেটা সেটা হচ্ছে ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম সাইজটা আমরা সাধারণত এখন রেখে ফ্রেশ করলে এখানে দেখেন ছবিটা ডেস্কটপে আমার সেভ হয়ে গেছে। এখানে একটু লক্ষ্য করি ছবিটা সেভ হয়েছে কিনা, এখানে একটু দেখুন আপনারা, এই যে ছবিটা একটু আগে যে ছবিটা আমরা কাজ করেছি সেই ছবিটা এখানে সেভ হয়ে আছে। এরপরে আমরা দেখেন এখানে সেভ হয়ে আছে। এরপরে আবার ক্লিক করেন, ফাইল মেনুতে ক্লিক করার পর এখানে দেওয়া আছে দেখেন সেভ এজ, একটা যাকে বলে সেভ এজ মানে হচ্ছে আপনি ছবিটাকে রিনিউ করতে চাচ্ছেন, যে আরেকটা একই ছবি থাকবে কিন্তু আরেকটা নাম আমরা ব্যবহার করবো। সেক্ষেত্রে এখান থেকে আমরা ছবিটার নাম পরিবর্তন করতে পারি। এখানে দেওয়া আছে নিউ ডকুমেন্টস, এখানে আমরা নিউ ডকুমেন্টস টু দিলাম, নিউ ডকুমেন্টস টু দিয়ে এখানে আমরা ফরম্যাটটা চেঞ্জ করে এখানে দেওয়া আছে জেপিজি রেখে সেভে ক্লিক করলে দেখেন এখানে সেভ হয়ে গেছে। এখানে সেভ হওয়ার পরে আমরা এখন একটা জিনিস লক্ষ্য করুন আপনারা, ছবিটা আমরা সাধারণত ডেস্কটপে সেভ করে রাখতে পারি। দেখেন ওখানে সেভ হয়ে আসছে। এখানে আমরা একই ছবি দুইটা নাম দিতে পারি, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি সেভ এজ। সেভ এজ ব্যবহার করে এরপরে আপনার দেওয়া আছে এখানে দেখেন ইম্পোর্ট। এই ইম্পোর্টের কাজ হচ্ছে মূলত আমরা ছবি আমরা মূলত স্ক্যানার ব্যবহার করি, স্ক্যানার ব্যবহার করে ছবিগুলো কিভাবে সেটা এখান থেকে আমরা করতে পারি। এখানে দেওয়া আছে ইম্পোর্ট, ইম্পোর্টের ভিডিও আবার দেখেন এখানে দেওয়া আছে L3110 সিরিজ। L3110 সিরিজ এটা হচ্ছে আমার স্ক্যানারের মডেল নাম্বার। আপনাদের স্ক্যানারের বিভিন্ন মডেল নাম্বার থাকতে পারে, সেক্ষেত্রে মূলত আমরা স্ক্যানার ইনস্টল দিলে তার যে ইয়েটা সেটা এখান থেকে আপনারা পেয়ে যাবেন। ইম্পোর্টে গিয়ে এখানে অপশন ক্লিক করলে এখানে দেখুন একটা ডায়ালগ বক্স আসবে। আমরা একটা যেহেতু কানেক্ট দেয় না, সেই ক্ষেত্রে এখানে ওটা শো করতেছে না, বাট আপনারা এখান থেকে অপশনটা সিলেক্ট করলে এখান থেকে আপনারা সিলেক্ট করে তারপরে এখান থেকে স্ক্যান দিতে পারবেন। সেটা আমি পরবর্তী একটা ভিডিও যখন তৈরি করবো কিভাবে স্ক্যান দিতে হয় সেই বিষয়টা আমি আপনাদের সাথে আলোচনা করবো। এরপরে দেখেন যে আছে ইম্পোর্ট মূলত এগুলো খুব একটা কাজে লাগে না। এরপরে আপনি দেখেন এখানে দেওয়া আছে পেজ সেটআপ। পেজ সেটআপটা মূলত একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা পেজ কিভাবে আমরা সেটআপ করবো সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। এখানে একটু আপনার লক্ষ্য করে দেখেন এখানে পেজ সেটআপ দেওয়া আছে, অথবা শিফট প্লাস কন্ট্রোল প্লাস পি প্রেস করলে কিবোর্ড থেকে সেক্ষেত্রে একটা ডায়ালগ বক্স আসবে। এখন দেখেন এখানে একটা ডায়ালগ বক্স চলে আসছে। এখানে আমরা এখান থেকে এইটাকে সেটআপ করব। কিভাবে সেটআপ করব একটু লক্ষ্য করে দেখেন এখানে সাইজ দেওয়া আছে। আমরা এই সাইজটা এটা রাখবো না, আমরা মূলত এরপর সাইজ দিয়ে কাজ করি। সেক্ষেত্রে আমরা এরপরটাকে এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে তারপরে সোর্স এখানে দেওয়া আছে রিয়ার পেপার ফিট। রিয়ার পেপার ফিটটা এখানে থাকবে। এরপরে আমরা ওকে প্রেস করলে দেখেন পেজটা সেটআপ হয়ে গেছে। এরপরে আবার ফাইল মেনুতে ক্লিক করার পরে এখানে দেখেন প্রিন্টার প্রিন্ট উইথ প্রিভিউ অথবা কন্ট্রোল পি প্রেস করলে এখান থেকে একটা ডায়ালগ বক্স আসবে। আর মূলত এই জিনিসটা হচ্ছে আপনার ছবিটা যে একটা পেজে প্রিন্ট দেবেন সেটা কোথায় আপনার কিরকম অবস্থা আছে সেটা দেখার জন্য আপনারা সাধারণত
প্রেস প্রিভিউ করে সেই জিনিসটা আমরা ওখান থেকে দেখতে পারি। তো সেক্ষেত্রে দেখেন এখানে দেওয়া আছে, এখান থেকে পেজটা প্রিন্ট হবে। এখানে দেখেন এখানে হুবহু দেওয়া আছে। এখন আমরা এখান থেকে প্রিন্টে ক্লিক করলে এখানে দেখেন স্কেল দেওয়া আছে, এখানে 100%টাকে আমরা একটু কমিয়ে নিলাম, 95% দিয়ে দিলাম। দেখেন পেজটা একটু ছোট হয়ে গেছে। এরপরে হাইট ওয়াইড এগুলো ঠিক থাকবে। এরপরে প্রিন্টে ক্লিক করলে দেখেন এখান থেকে আবার আপনারা পেজটাকে সেট আপ করে নিতে পারবেন। এখানে একটু লক্ষ্য করুন, পেজ সেট আপে এখান থেকে ক্লিক করলে একই হুবহু চলে আসবে। এরপরে আমরা প্রিন্টে ক্লিক করবো। প্রিন্টে ক্লিক করার পরে এখানে দেখেন আরেকটি ডায়লগ বক্স চলে আসছে। ডায়লগ বক্সে সাধারণত আমরা পেজটা আমাদের যে প্রিন্টার সেটা একটা মডেল নাম্বার থাকে, বিভিন্ন বা প্রিন্টার বিভিন্ন মডেল নাম্বার দেওয়া থাকে। এখানে দেখেন আমার প্রিন্টারের মডেল নাম্বার দেওয়া আছে Epson L3310 সিরিজ। এরপরে এখানে দেওয়া আছে সবকিছু বিস্তারিত দেওয়া আছে। এরপরে এখানে ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করবেন। প্রপার্টিসে ক্লিক করার পরে দেখেন আরেকটি ডায়লগ বক্স চলে আসে। এই ডায়লগ বক্সটা হচ্ছে আপনার এরপর সাইজ এখান থেকে দিতে পারবেন ফার্স্টে। এরপরে আপনার পেজটা কিভাবে প্রিন্ট দেবেন, পেজটা খারাপভাবে প্রিন্ট দেবেন নাকি আরোভাবে প্রিন্ট দেবেন সেটা এখানে দেওয়া আছে। দেখেন এখানে পোর্টেন্ট মানে খারাপভাবে প্রিন্ট দিতে পারবেন। এরপরে ল্যান্ডস্কেপ দেওয়া আছে, ল্যান্ডস্কেপ মানে পেজটাকে আপনারা প্রিন্ট দিতে পারবেন। এই দেখেন এখানে লক্ষ্য করেন এখানে আবার সেটা প্রিভিউ করে দেখানো হচ্ছে। এখানে আবার এখানে পেপার টাইপ এখানে লেখা আছে। দেখেন প্লেন পেপার দেওয়া আছে, ব্রাইট হোয়াইট পেপার। এইটা কি আমরা মূলত কাজ করে থাকি প্লেন পেপার। এরপরে বিভিন্ন পেপার দেওয়া আছে, ফটো পেপার গ্লোসি দেওয়া আছে, প্রিমিয়াম দেওয়া আছে, তারপরে আলট্রা প্রিমিয়াম ফটো পেপার গ্লোসি দেওয়া আছে, এনভেলপ দেওয়া আছে, তারপরে প্রিমিয়াম ফটো পেপার সেমি গ্লোস দেওয়া আছে, প্রেজেন্টেশন পেপার ম্যাট দেওয়া আছে, বিভিন্ন আকারে দেওয়া আছে। আমরা মূলত মানে এটাকে ব্যবহার করি প্লেন পেপারে। আমরা যদি মানে আমরা ফটোশপে কাজ করে থাকি সেক্ষেত্রে আমরা ফটো পেপার গ্লোসি দিয়ে মূলত কাজ করে থাকি। এরপরে দেখেন আপনার পেজটাকে কিভাবে কালার প্রিন্ট দেবেন নাকি এরপরে দেওয়া আছে কোয়ালিটি দেওয়া আছে, দেখেন স্ট্যান্ডার্ড দেওয়া আছে, হাই দেওয়া আছে, ডিফল্ট দেওয়া আছে। আমরা স্ট্যান্ডার্ড এখানে রেখে দেই, এই কালারটাই থাকুক। এরপরে দেওয়া আছে কালারের সাধারণত আমরা কি সাদা কালার পেজ প্রিন্ট দেবো না কালার প্রিন্ট দেবো সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি। আমরা এখান থেকে কালার প্রিন্টটাকে সিলেক্ট করে রাখি, এখান থেকে প্রিন্ট দেবো। এরপরে ওকে বাটনে প্রেস করলাম। দেখেন এরপরে কি আছে নাম্বার অফ কপিজ। এখানে দেওয়া আছে একটা আমরা পেজ প্রিন্ট দেবো নাকি একের অধিক প্রিন্ট দেবো সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। আমরা মূলত একটা বিভিন্ন দেখা যাচ্ছে আমরা মনে করেন একসাথে যদি 10টা পেজ প্রিন্ট দিতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে 10টা পেজ ক্লিক করলে এখান থেকে 10টা পেজ প্রিন্ট হবে। আর যদি একটা পেজ প্রিন্ট দিতে চাই সেক্ষেত্রে আমরা একটাকে সিলেক্ট করে দিলেই একটা পেজ এখান থেকে প্রিন্ট হবে। এখন আমি প্রিন্টে ওকেতে ক্লিক করলে আমার পেজটাকে প্রিন্ট নিবে। তো আমি আপাতত দিতে চাচ্ছি না, এখানে ক্যান্সেল করে দিলাম। এখানে থাকুক এইভাবে। এরপরে দেখেন কি দেওয়া আছে, প্রিন্ট দেওয়া আছে। প্রিন্ট এখান থেকে আপনারা প্রিন্ট দিতে পারবেন না, প্রিন্ট ডাইরেক্ট সরাসরি এখান থেকে প্রিন্ট দিতে পারবেন। অল্টার কন্ট্রোল প্লাস পি প্রেস করলে একবার আপনারা এখান থেকে ডাইরেক্ট প্রিন্ট দিতে পারবেন। সেক্ষেত্রে যদি আগে আপনাদের প্রিন্টার সেট আপ করা থাকে, ফার্স্টে সেট আপ করা থাকে সেক্ষেত্রে ডাইরেক্ট ওখান থেকে প্রিন্ট দিতে পারবেন। এই হলো ফাইল মেনুর কাজ। এরপরে আছে দেখেন এডিট মেনুর কাজ। এডিট মেনুর কাজ হচ্ছে আন্ডু মুভ অথবা কিবোর্ডে কন্ট্রোল প্লাস জেড প্রেস করলে যেটা হবে দেখেন আন্ডু হচ্ছে আপনি একটা কাজ করছেন, সেই কাজটাকে আমরা মনে করেন কাজ করার পর ওই পূর্ব অবস্থায় ফিরে যেতে আমরা সাধারণত আন্ডু ব্যবহার করে থাকি। আন্ডু ব্যবহার অথবা কন্ট্রোল জেড প্রেস করলে আপনারা আন্ডু ব্যবহার করতে পারবেন। এরপরে দেওয়া আছে দেখেন আন্ডু দেওয়া আছে। এরপরে রিভিউ দেওয়া আছে। রিভিউ মানে আর কি কাজ করার পরবর্তী যে মুহূর্তটা সেটা আবার চলে যেতে পারবেন, সেক্ষেত্রে আমরা রিভিউ ব্যবহার করে থাকি। রিভিউ ব্যবহার করলে আগের অবস্থানে ফিরে আসবে। এরপরে স্টেপ
ব্যাকওয়ার্ড, একবারে আপনার মনে করেন স্টেপ ব্যাকওয়ার্ডে কন্ট্রোল আছে, কন্ট্রোল করা যেটা প্রেস করলে আপনার ব্যাকওয়ার্ডে আবার চলে যাবে, ব্যাকওয়ার্ডে চলে যাবে। এখান দেখেন ব্যাকওয়ার্ডে চলে যাচ্ছে। এরপরে কপি 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 মনে করেন আমরা এই ছবিটাকে এখান থেকে কপি করে এখানে নিয়ে আসবো। সেটা কিভাবে করবো দেখেন, এডিট মেনুতে ক্লিক করার পরে এখান থেকে কপি বা কপিতে ক্লিক করলে আমরা ছবিটাকে কন্ট্রোল থেকে আমরা ছবিটাকে কিবোর্ড থেকে কপি করতে পারি, অথবা এখান থেকে শর্টকাট মেনু হিসেবে কিবোর্ড থেকে কাজ করে সাধারণত এছাড়া এখান থেকে কপি করতে পারবেন। এখানে কপিতে প্রেস করে কন্ট্রোল+C, অথবা এখান থেকে কন্ট্রোল প্রেস করে এটাকে আমরা কপি করতে পারি। দেখেন কন্ট্রোল মাউস বাটন প্রেস করলে আপনার এটা ডাবল হয়ে যাবে। যতগুলো আপনি করতে চাবেন এখান থেকে ডাবল হবে। যে একটু লক্ষ্য করুন, যতবার দেবেন ততবার এখান থেকে ডাবল হবে। এটা হচ্ছে মূলত কপির কাজ। কপির কাজের পরে এখানে একবারে আবার দেখেন কপি করার পরে এটাকে আবার পেস্ট করতে পারবেন। কপি করা ফাইলটাকে আপনার যেখানে নিতে চান সেখানে কিবোর্ডের পয়েন্টটাকে রেখে এডিট মেনুতে ক্লিক করে পেস্টে ক্লিক করলে আপনার ওটা কপি হয়ে যাবে। এখানে দেখেন আমার আগে একটা কপি করা ছিল, সেই কপি করা ফাইলটা এখানে চলে আসছে। কপি করা ফাইলটাকে আবার চলে আসছে। এরপরে দেখেন আমরা এটাকে চাইলে ক্লিন করতে পারবো। ক্লিন করার জন্য আমরা দেখেন এখানে ডাবল হচ্ছে। এটাকে আমরা আবার ক্লিন করার জন্য এখান থেকে আমরা এই ফাইলটিকে এখান থেকে রিমুভ করব। সেটা কিভাবে করবো একটু লক্ষ্য করেন। এখান থেকে যে ফাইলটা এরিয়া আছে সিলেক্ট করা লেয়ার 3 থেকে আমরা ড্র্যাগ করে চেপে ধরে ডিলিটে ক্লিক করলে দেখেন চলে গেছে। এরপর এটাকে আমরা রিমুভ করবো। কিভাবে করবো, ড্র্যাগ করে এরিয়া করলে এই জিনিসটা চলে গেছে। দেখেন যেটা সিলেক্ট করবেন ওটাই ড্র্যাগ করলে ওটা চলে যাবে। দেখেন যেটা আপনার রাখতে চাচ্ছেন না, যে আমি এইটা রাখবো না, সেটা আপনি চাইলে ওখান থেকে করতে পারবেন। এই যে দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে, এটা ড্র্যাগ করে ডিলিটে ক্লিক করলে এটা অটো আপনার এই হয়ে যাবে। এরপরে দেখেন এই গেল। এরপরে দেখেন ইমেজ, এডিটের পর ইমেজ ফাইল আছে। ইমেজ ফাইলের কিভাবে কাজ করবো সেটা দেখেন। ইমেজ ফাইলের বিভিন্ন ধরনের কাজ আছে। ইমেজ গুলো তো ছবি বিভিন্ন কালার এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন। সেক্ষেত্রে বিভিন্ন কালার দেওয়া আছে। দেখেন মুডের ভিতরে আছে বিট ম্যাপ আছে, গ্রে স্কেল দেওয়া আছে, বোল্ড টোন আছে। আমরা সাধারণত RGB থেকে এখানে RGB দেওয়া আছে। আমরা এই ছবিটাকে যদি চাই আমরা এটা সাদা কালো করবো, সেটা কিভাবে করবো একটু লক্ষ্য করে দেখেন। ইমেজে ক্লিক করার পরে মুডে গিয়ে আপনারা যদি এখানে গ্রে স্কেলে ক্লিক করে দেখেন ওখানে ফ্ল্যাটন দেওয়া আছে। ফ্ল্যাটনে ক্লিক করলে দেখেন ছবিটা সাদা কালো হয়ে গেছে অটো। খুব অল্প সময় ছবিটাকে আমরা সাদা কালো করতে পারছি। এরপরে এটাকে আমরা যদি আবার ব্যাকে নিতে চাই, সেক্ষেত্রে দেখেন এখানে স্টেপ দিলেই ব্যাক স্টেপ দিলে আবার কিন্তু রঙিন ছবি চলে আসছে। আমরা এখন দেখেন আবার দেখাই এটা। এরপরে আছে, আছে RGB কালারটা মূলত ছবির কালার যে সেটা ঠিক রাখার জন্য RGB কালার ব্যবহার করে থাকি। এছাড়া RGB কালার ব্যবহার করার পরে এখানে আছে দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অন্য একটা কালার চলে আসছে। কালারটা কিন্তু ধূসর আকারের পরিবর্তন হয়ে গেছে। আর CMYK কালারটার উপর ক্লিক করলে দেখেন এটা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে।
কালারটা। এরপরে দেখেন আমরা ল্যাব কালার সাধারণত আমরা ব্যবহার করি ল্যাবের যারা কাজ করে তাদের জন্য এগুলো বেশি ব্যবহার করা হয়ে থাকে। ল্যাব কালার সম্পর্কে আমরা পরবর্তী একটি ভিডিও তৈরি করে আপনাদের দেখাবো, সেটা বিস্তারিতভাবে আলোচনা করব। এখন আপনারা দেখেন এইটাই মূলত এখান থেকে এই তিনটে কালার মূলত আমরা বেশি ব্যবহার করে থাকি। এরপরে দেখা আছে দেখেন অ্যাডজাস্টমেন্টের কালার কাজ হচ্ছে আপনার মনে করেন ছবির কালার বিভিন্ন ভাবে চেঞ্জ করে আমরা কালার করতে পারি এখান থেকে। সেক্ষেত্রে আমরা দেখেন বিভিন্ন অপশন দেওয়া আছে, বিভিন্ন সাব ক্যাটাগরি দেওয়া আছে। সাব ক্যাটাগরি অ্যাডজাস্টমেন্টের ভিতরে লেভেল দেওয়া আছে, লেভেলস অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করলে এখান থেকে দেখেন লেভেল হবে। আপনারা এই ছবিটাকে চাইলে কালার পরিবর্তন করে দিতে পারেন। যেরকম কালার বিভিন্ন কালার আবার কালার বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এখানে বিভিন্ন কালার আপনারা আপনাদের মন মতো করে এখান থেকে কালার পরিবর্তন করে কাজ করতে পারবেন। দেখেন এখানে কালার এখানে থেকে বিভিন্ন কালার দেওয়া আছে। এখান থেকে দেখেন আবার এখান থেকে বিভিন্ন কালার আপনার করতে পারবেন। তো এই যে কালারটা পরিবর্তন করে অন্য একটা কালার দিতে পারবেন, তার সাথে সাথে ছবির কালারটা ওখান থেকে পরিবর্তন হয়ে যাবে। কালার পরিবর্তনের জন্য এইটি ব্যবহার করতে পারেন। এখানে দেখেন কালার পরিবর্তন কিভাবে করতে পারি আমরা। কালার পরিবর্তন এখান থেকে করে এছাড়া এখানে দেওয়া আছে আরেকটা জিনিস লক্ষ্য করেন, অটো কালারটা দিলে আপনারা ছবির সাথে যে কালারটা ম্যাচিং অটো নিয়ে নেবে। সেক্ষেত্রে আমাদের কালার এখান থেকে বাড়িয়ে কমিয়ে নেওয়ার প্রয়োজন নেই, অটো কালারটা এখানে চলে আসবে। অটো কালারে ক্লিক করলে আপনারা দেখেন যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, এখানে অন্য কালার চলে আসে। এইভাবে আপনারা ছবির কালার এখান থেকে বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এরপরে অ্যাডজাস্টমেন্টে গিয়ে আবার অটো লেভেল দেওয়া আছে অথবা কন্ট্রোল কিবোর্ড থেকে শিফট প্লাস কন্ট্রোল প্লাস প্রেস করলে দেখেন একটি ডায়ালগ অটো কালারটা নিয়ে নিয়েছে। সেক্ষেত্রে আমাদের কিন্তু কালারটা এখান থেকে বাড়িয়ে কমানোর প্রয়োজন হয় না। এরপরে দেখেন অটো কালারটা নিয়ে নেবে, যতটুকু প্রয়োজন ওর মতো করে কালারটা এখান থেকে নিয়ে নেবে। এখানে শুধুমাত্র কিবোর্ড থেকে শর্টকাটে আপনারা শিফট প্লাস কন্ট্রোল প্লাস প্রেস করলে কালারটা এখান থেকে অটো নিয়ে নেবে। এরপরে দেওয়া আছে অটো কালারটা সেম কালার, অটো কন্টেন্ট, অটো কালার, কার্ভে আপনাদের কার্ভে অথবা কন্ট্রোল প্রেস করে ক্লিক করলে এখান থেকে এরকম একটা ডায়াগ্রাম বক্স আসবে। এখান থেকে দেখেন এখান থেকে আপনারা কালারটাকে এখান থেকে যেমন খুশি তেমন করে আপনারা পরিবর্তন করতে পারবেন। এখান থেকে একটু লক্ষ্য করুন, এখান থেকে কালারটা কিন্তু বিভিন্ন আকার হয়ে যাচ্ছে। আপনারা এখান থেকেও কালারটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, যেমন খুশি তেমন আপনারা এখান থেকে করতে পারবেন। এখান থেকে লক্ষ্য করুন, এখান থেকে আপনারা এখান থেকে কালারটা পরিবর্তন হচ্ছে, বিভিন্ন রকমের কালার হচ্ছে। যে লক্ষ্য করেন যে বিভিন্ন কালার এটা আপনারা চাইলে আপনাদের মন মতো করে নেবেন। আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে কাজটি করছি। যখন কাজ করবো অবশ্যই এটাকে খুব সুন্দর করে করতে হবে দেখানোর উদ্দেশ্যে, আপনারা যাতে কাজটি ভালোভাবে শিখতে পারেন সেই জন্য আমরা এটাকে এইভাবে দেখাচ্ছি আপনাদের। এরপরে আমরা এবার এই ভিতরে যে ছোট ছোট ঘরটা এটা ভিতরে ক্লিক করার পরে তখন অল্টার কিবোর্ডের মাউস পয়েন্টারে ক্লিক করলে আপনার ছোট ছোট একটা চলে আসবে। মনে রাখবেন অল্টার মাউস পয়েন্টার ওটা টিপে দিলে মাউস পয়েন্টার ক্লিক করার পরে এইখান থেকে আপনার ইয়েটা পরিবর্তন হয়ে যাবে। এটা হচ্ছে মূলত
এরপরে আমি এখান থেকে ওকে দিলাম, ওকে দেওয়ার পরে দেখেন কালারটা পরিবর্তন হয়ে গেল। এরপরে দেখেন এটা গেল কার্ভেস অথবা কন্ট্রোল ইমেল কাজ। এরপরে কালার ব্যালেন্সের এখান থেকে দেখেন আপনারা একটু লক্ষ্য করেন, কালার ব্যালেন্স এখান থেকে আপনার কালার ব্যালেন্সটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। কালার ব্যালেন্সটা এখান থেকে যেমন খুশি তেমন আপনারা আপনাদের মতো করে এখান থেকে কাজ করতে পারবেন। এখান থেকে কালারটা চেঞ্জ হয়ে যাবে। এরপরে ব্রাইটনেস, এই ছবিটার ব্রাইট এখান থেকে বাড়িয়ে কমিয়ে নেওয়া যায়। এখান থেকে বাড়ানো কমানোর ক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করতে পারেন। কন্টেন্ট এখান থেকে যেমন খুশি তেমন বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। কন্টেন্ট এখানে দেওয়া আছে, যেমন দরকার আপনাদের কন্টেন্ট তেমন আপনার কন্টেন্টটা এখান থেকে ব্যবহার করতে পারবেন। এরপরে রয়েছে হুক অথবা স্যাচুরেশন অথবা কন্ট্রোল প্লাস ইউজ করলে এখান থেকে আপনারা বিভিন্ন কালার মেশিন এখান থেকে করতে পারবেন। কালার মেশিনের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন। এখানে আবার রেড আছে, রেডটা যদি আপনারা এখানে বেশি দেখা যাবে এটাকে আপনার কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এখান থেকে অন্য কালারটাও পরিবর্তন করতে পারবেন। লাইটটাকে এখান থেকে বাড়িয়ে কমিয়ে এখানে অন্য ইয়ে করতে পারবেন। লাইটকে কমানো বাড়ানোর জন্য এই পদ্ধতি আপনারা ব্যবহার করতে পারবেন। আর এরপরে অন্য কালার দেওয়া আছে যে গ্রিন দেওয়া আছে, এখান থেকে গ্রিন বাড়িয়ে কমিয়ে আপনারা এখান থেকে কাজ করতে পারবেন। এখান থেকে ওকে দিলাম। এরপরে ইমেজ, এরপরে দেখেন আপনারা লক্ষ্য করে এরপরে এখান থেকে আপনারা অন্য একটা কালার চলে আসছে সিলেক্টে। অথবা কন্ট্রোল শিফট প্লাস কন্ট্রোল প্লাস ইউজ করলে আপনারা এই কালারটা অটো মিলিয়ে নেবে। ডেসার টু কালারটা অটো এখান থেকে আপনারা কাজ করতে ইয়াটি ব্যবহার করতে পারেন। এরপরে এখানে বেশি কিছু নেই। এরপরে দেখেন আমরা ছবিটাকে ডাবল করবো, মানে এই একই ছবি থাকবে হুবহু, বাট একটা ছবি আমরা কালার বা অন্য কোনো কাজ করার ক্ষেত্রে আমরা এখান থেকে সেটাকে পরিবর্তন করে অন্য একটা ছবিতে কাজ করতে পারবো। সেটা কীভাবে করা সম্ভব সেটা একটু লক্ষ্য করে আপনারা দেখতে পারেন। এখানে ডুপ্লিকেট যে আছে, ডুপ্লিকেট এখানে কপি যে দেখেন এখানে নিউ ডকুমেন্টস ওয়ান দেওয়া আছে, এটাকে আমরা নিউ ডকুমেন্টস 2 ব্যবহার করতে পারি। ক্ষেত্রে দেখেন একই আসছে, একই লেখা সব কিছু একই থাকবে, বাট এখান থেকে কপিও অন্য একটা চলে আসছে। এখান থেকে আমরা কপি করে এখান থেকে কাজ করতে পারবো। এরপরে দেওয়া আছে দেখেন ক্যানভাস সাইটে ডুপ্লিকেট অ্যাপ্লাই ইমেজের কাজ। এরপরে এখান থেকে আমরা একটা ছবি কেটে দিলাম, কেটে দেওয়ার পরে এখান থেকে এটা রেখে এরপরে দেখেন কি আছে এখানে দেওয়া। এরপরে রোটেট ক্যানভাসে আমরা কি কাজ করতে পারি সেটা একটু লক্ষ্য করে দেখেন। আপনার রোটেট ক্যানভাসে 180 ডিগ্রি আমরা যদি এই ছবিটাকে ওটা ঘুরাতে চাই সেটা কিভাবে ঘুরাবো আমরা লক্ষ্য করে দেখেন। ইমেজে ক্লিক করতে এখানে দেওয়া আছে 90 ডিগ্রি সিডাব্লিউ ক্লিক করে দেখেন এখান থেকে ছবিটা ঘুরে যাচ্ছে, ছবিটা ঘুরে অন্যটা চলে আসে। এটাকে আমরা যদি আবার অন্যদিকে ঘুরাতে চাই সেক্ষেত্রে কী করবো দেখেন, এটা আবার অবস্থা পুরো অবস্থায় ফিরে আসছে। এটা থেকে আমরা
বিভিন্ন ভিডিও করতে পারি। দেখেন এটা আমার পেজটা, টোটাল পেজটাকে আমরা উল্টাতে পেরেছি। উল্টানোর পরে এখান থেকে আবার দেখেন আপনারা এই পেজটাকে আমরা এভাবে যদি এদিকে নিয়ে আসি তাহলে এদিকে চলে আসে। এটা হচ্ছে মূলত ইমেজের কাজগুলো এখান থেকে সাধারণত আমরা করে থাকি। বিভিন্ন ছবির কাজ সাধারণত এখান থেকে, ছবির কালার বাড়ানো কমানো এখান থেকে আমরা করে থাকি। আর আপনারা চাইলে এখান থেকে ছবির বিভিন্ন কালার পরিবর্তন এবং যেভাবে খুশি সেভাবে আপনারা এখান থেকে ছবির কাজ করতে পারবেন। এরপরে আছে লেয়ার। লেয়ারের বিভিন্ন কাজ আপনারা এখান থেকে দেওয়া আছে। দেখেন লেয়ারের বিভিন্ন কাজ সম্পর্কে আমি লেয়ার আছে, এরপরে দেওয়া আছে আবার সিলেক্ট লেয়ারের বিভিন্ন সাব ক্যাটাগরি আছে, তারপরে সিলেক্টের বিভিন্ন সাব ক্যাটাগরি আছে, ফিল্টারের এগুলো কাজ আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো। আজকে যেহেতু আমার প্রথম ভিডিও, এরপরে বিস্তারিত আরো অনেক কিছু আছে যেগুলো আমার পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো আজকে পরে যেখানে বক্সটার বিভিন্ন কাজ আছে যেগুলো আমি ভিডিও আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করবো। তো আজকে আর বেশি সময় নেব না, আজকে আমি আমার ভিডিও সংক্ষিপ্ত করলাম। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, নেক্সট ভিডিওটা আমি বিস্তারিতভাবে অনেক কিছু আপনাদের সাথে আলোচনা করবো। তো আজকে আমি এই পর্যন্তই শেষ করবো। এখন আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। অবশ্যই আমার ভিডিও থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, আমার ভিডিওটিকে অবশ্যই আপনারা একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে করবেন। আশা করি আপনাদের কাছে এই আমার পাওনা, আর থেকে বেশি কিছু আমি বলতে চাই না। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকবেন। করোনার ভিতরে আপনারা অবশ্যই ঘরের থেকে বাহির হওয়ার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, নিজেকে দূরে রাখবেন, ভালো থাকবেন। আশা করছি এই বলে আমার ভিডিওটি স্কিপ করে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।